একটা স্পাম রিলিজের পর বা ইজাকুলেট হওয়ার পর কতক্ষণ থাকে? ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা। একটা ছেলের ক্ষেত্রে স্পাম প্রোডাকশন শুরু হয় যখন তার পিউবার্টি শুরু হয়, অর্থাৎ ১৪ থেকে ১৬ বছর যে পিউবার্টি ধরা হয়, এই সময় যতদিন বেঁচে থাকবে একটা পুরুষ ততদিন তার শরীরে স্পাম প্রোডাকশন হতেই থাকবে। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এটা পুরো উল্টো। বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই সময়ই তার শরীরে ডিম্বাণু তৈরি হয়ে যায়। এর পরবর্তী সময় কিন্তু আর কোনো ডিম্বাণু তৈরি হয় না। একটা মেয়ের যখন মিনারিকি শুরু হয়, অর্থাৎ মেনস্ট্রুয়েশন শুরু হয়, এবং সেই মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পর থেকে মেনোপজ পর্যন্ত এই যে সময়কালটা, অর্থাৎ প্রায় ১২ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত এই যে সময়কালটা, এই টোটাল যে ওভাম রিলিজ হয় ১২ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত, সেই সংখ্যাটা ম্যাক্সিমাম হবে ৪০০। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শেরন। আজকের ভিডিওতে আমরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO প্রিপারেশনের একটি টপিক নিয়ে আলোচনা করব। রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম একটি ইন্টারেস্টিং টপিক এবং আরও কিছু কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পিরিয়ড অফ ভায়াবিলিটি অফ ওভাম। একটা ওভাম কতক্ষণ ভায়াবল থাকতে পারে? ওভারি থেকে রিলিজের পর একটা ওভাম প্রায় ২৪ ঘন্টা ভায়াবল থাকতে পারে। এর মধ্যে যদি স্পামের সঙ্গে মিলন ঘটে তাহলে সেটা একটা ফার্টিলাইজড হতে পারে এবং একটা বাচ্চার জন্ম দিতে পারে। ফার্টিলাইজড ওভাম রিলিজ ইউটেরাইন ক্যাভিটি বাই 4th ডে। জেনারেলি ফার্টিলাইজেশন হয়ে থাকে অ্যাম্পুলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউবে, এবং এই অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন হওয়ার পর ইউটেরাসে আসার পর্যন্ত যে সময়ক্ষণ সেটা প্রায় ৪ দিন। নেক্সট রয়েছে, ফার্টিলাইজেশন ইউজুয়ালি টেক্স প্লেস ইন অ্যাম্পুলা। সাধারণত ফার্টিলাইজেশন হয়ে থাকে অ্যাম্পুলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবকে মেন ৩টে ভাগে ভাগ করা হয়েছে, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এবং ইসমাস। এর মধ্যে অ্যাম্পুলা এই জায়গাতে ফার্টিলাইজেশন হয়ে থাকে, অর্থাৎ এই জায়গাতে ওভাম এবং স্পার্মের মিলন ঘটে। নেক্সট রয়েছে, ইমপ্লান্টেশন অফ ফার্টিলাইজড ওভাম অকার্স অ্যারাউন্ড 11 ডে অ্যান্ড স্টার্টস অন 6th ডে। ফার্টিলাইজেশন হচ্ছে অ্যাম্পুলাতে, এরপর ওভাম যেহেতু ইউটেরাসে আসছে, এটা সময় লাগছে প্রায় ৪ দিন, এবং ইউটেরাসে আসার পর আরও ২ দিন সময় লাগে ইমপ্লান্টেশন শুরু হতে, অর্থাৎ ৬ দিনের মাথায় ইমপ্লান্টেশন শুরু হয় এবং ইমপ্লান্টেশন শেষ হয় ১১ দিনের দিনে। ফার্টিলাইজেশন পর ১১ নম্বর দিনে এটার ইমপ্লান্টেশন কমপ্লিট হয়। ফার্টিলাইজড ওভাম ইজ ইউজুয়ালি ইমপ্লান্টেড ইন দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ফান্ডাস অফ দ্য ইউটেরাস। ইউটেরাসের যে উপরিভাগ সেটাকে ফান্ডাস বলা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা জেনারেলি এবং নর্মাল হয়ে থাকে, এই যে ইমপ্লান্টেশন হয় সেটা ফান্ডাসের পোস্টেরিয়র ওয়ালে ইমপ্লান্টেশন হয়ে থাকে। কোনো কারণে যদি ইমপ্লান্টেশন লোয়ার সেগমেন্টে হয়, ইউটেরাসের লোয়ার সেগমেন্টে হয় বা সার্ভিক্সের কাছাকাছি হয়ে থাকে, সেক্ষেত্রে একটা এপিএইচ হওয়ার একটা চান্স থাকে, প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার একটা চান্স থাকে। নেক্সট রয়েছে, দ্য টাইম নিডেড ফর ফর্মেশন অফ স্পার্মাটোজোয়া ফ্রম স্পার্মাটোগোনিয়া। পুরুষদের ক্ষেত্রে যে স্পার্ম তৈরি হয় সেটা শুরু হয় প্রাইমারি সেল স্পার্মাটোগোনিয়া থেকে, এবং এই স্পার্মাটোগোনিয়া থেকে স্পার্মাটোজোয়া বা একটা ম্যাচিওর স্পার্ম হতে সময় লাগে ৬১ দিন। নেক্সট রয়েছে, এ ম্যাচিওর স্পার্মাটোজোন হ্যাজ এ হেড, এ বডি অ্যান্ড এ টেল। একটা ম্যাচিওর স্পার্মাটোজোন বা একটা স্পার্মের হেড থাকবে, বডি থাকবে এবং টেল থাকবে। হেডে মেনলি ডিএনএ পার্টটা থাকে, একে বলা হয় অ্যাক্রোজোম। বডিতে মাইটোকন্ড্রিয়া থাকে, যেটা ওই স্পার্মকে শক্তি প্রোভাইড করে বা এনার্জি প্রোভাইড করে, তার মুভমেন্টের জন্য যে এনার্জির প্রয়োজন হয় সেটা প্রোভাইড করে থাকে। এবং এ টেল, একটা লেজ থাকে যেটা স্পার্মের মুভমেন্টে বা মোটিলিটিতে সাহায্য করে। নেক্সট রয়েছে, টেম্পারেচার রিকোয়ার্ড ফর সাকসেসফুল স্পার্মাটোজেনেসিস। সাকসেসফুল স্পার্মাটোজেনেসিস তার হওয়ার জন্য কোন টেম্পারেচার অ্যাডিকুয়েট? 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড যে তাপমাত্রা, সেটা অ্যাডিকুয়েট স্পার্মাটোজেনেসিসের জন্য। স্পার্মাটোজেনেসিস অর্থাৎ প্রোডাকশন অফ স্পার্ম বা ম্যাচুরেশন অফ স্পার্ম। বিলো নর্মাল বডি টেম্পারেচার, আমাদের শরীরে যে টেম্পারেচার থাকে 36.2 থেকে 37 বা 37.1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা থাকে আমাদের নর্মাল বডি টেম্পারেচার। কিন্তু স্পার্ম প্রোডাকশনের জন্য অ্যাডিকুয়েট টেম্পারেচার প্রয়োজন 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সেই জন্য পুরুষদের ক্ষেত্রে বা যে সমস্ত স্তন্যপায়ী প্রাণীগুলো রয়েছে, এতে যে স্পার্ম প্রোডাকশন হয় তার জন্য যে টেস্টিস প্রয়োজন পড়ে সেটা কিন্তু শরীর থেকে আলাদা থাকে। পুরুষদের ক্ষেত্রেও টেস্টিস স্কোয়াটামের মধ্যে থাকে, এটা কিন্তু শরীরের সাথে টাচ থাকে না, শরীরের সাথে স্কোয়াটাম দ্বারা যুক্ত থাকে কিন্তু শরীর থেকে আলাদা থাকে। কারণ খুব তাপমাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু স্পার্ম প্রোডাকশান ঠিকঠাকভাবে হবে না বা স্পার্ম প্রোডাকশান নাও হতে পারে। তাই যখন তাপমাত্রা আমাদের শরীরে বেশি হয়, ফিভার যখন হয়, সেই সময় স্কোয়াটাম শরীর থেকে অনেকটা দূরে চলে যায়, এবং যখন ঠান্ডা থাকে বা আমাদের শরীরের টেম্পারেচার যখন কম থাকে, তখন স্কোয়াটাম কিছুটা সংকুচিত হয়ে শরীরের কাছাকাছি এসে টেম্পারেচার মেনটেন করে। নেক্সট রয়েছে, টেস্টিস ডিসেন্ড ইনটু দ্য স্কোয়াটাম অ্যাট দ্য এন্ড অফ 8th মান্থ অফ ফিটাল লাইফ।
একটা বাচ্চা যখন জন্ম নেয় তার শরীরে যে টেস্টিসগুলো থাকে সেটা কিন্তু প্রথম থেকেই আমাদের স্কটামের মধ্যে থাকে না। বাচ্চা যখন জন্ম নেয় টেস্টিস তখন তার শরীরের মধ্যেই থাকে। বাচ্চার যত গ্রোথ হয় সেটা আস্তে আস্তে শরীর থেকে নিচের দিকে আসে এবং সেটা স্কটামের মধ্যে চলে আসে। বাচ্চার বয়স যখন 8 মাস হয়, গেস্টেশনাল এজ যখন 8 মাস হয়, অর্থাৎ বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই 8 মাস বয়সে শরীর থেকে টেস্টিস ইনগুইনাল রিং এর মধ্য দিয়ে স্কটামে চলে আসে। এর আগে কিন্তু আসে না এবং এই আসাটা শুরু হয় 7 মান্থ থেকে, অর্থাৎ 28 সপ্তাহ থেকে ইনগুইনাল ক্যানালের মধ্য দিয়ে টেস্টিস স্কটামে এসে পৌঁছায়। এটা এখানে পরের পয়েন্টে উল্লেখ রয়েছে, টেস্টিস ডু নট ডিসেন্ড ইনটু দ্য স্কটাম আনটিল 28th উইক অফ গেস্টেশন। 28 উইকস না হলে টেস্টিস স্কটামে আসে না। টেস্টিস রিচ ইনটু দ্য ডিপ ইনগুইনাল রিং অ্যাট 7 মান্থ অফ ইউটেরাইন লাইফ। 7 মান্থ বা 28 উইক, এটা একই কথা বলা হয়েছে, ইনগুইনাল ক্যানালে আসে 7 মাসের পর। স্পার্ম প্রোডাকশন ইন মেল বিগিনস অ্যাট পিউবার্টি অ্যান্ড কন্টিনিউস থ্রু আউট দ্য লাইফ। একটা ছেলের ক্ষেত্রে স্পার্ম প্রোডাকশন কখন শুরু হয়? যখন তার পিউবার্টি শুরু হয়, অর্থাৎ 14 থেকে 15 যে বছরটাকে ধরা হয় পিউবার্টি, বা 14 থেকে 16 বছর যে পিউবার্টি ধরা হয়, এই সময় একটা পুরুষের ক্ষেত্রে বা একটা ছেলের ক্ষেত্রে স্পার্ম প্রোডাকশন শুরু হয়। এবং এই যে স্পার্ম প্রোডাকশন শুরু হলো, যতদিন বেঁচে থাকবে একটা পুরুষ ততদিন তার শরীরে স্পার্ম প্রোডাকশন হতেই থাকবে। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এটা পুরো উল্টো। বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই সময়ই তার শরীরে ডিম্বাণু তৈরি হয়ে যায়। এর পরবর্তী সময় কিন্তু আর কোনো ডিম্বাণু তৈরি হয় না। বাচ্চা জন্ম হলো এবং বাচ্চা যখন মায়ের পেট থেকে বাইরে আসলো, এরপর কিন্তু কোনো ডিম্বাণু একটা মেয়ের ক্ষেত্রে আর তৈরি হয় না। বাচ্চা যখন প্রথমেই জন্ম হয় সেই সময়কারই আস্তে আস্তে তার শরীরে ডিম্বাণু স্টোর হতে থাকে এবং জন্মের পর বাচ্চা যখন পিউবার্টি বা অ্যাডোলেসেন্ট এই সময়ে চলে আসছে, আস্তে আস্তে সেই সমস্ত ডিম্বাণুগুলো ম্যাচিওর হয় এবং আস্তে আস্তে রিলিজ হতে থাকে একটার পর একটা। এটা এখানে বলা হয়েছে, ফিমেল ডু নট প্রডিউস নিউ গ্যামেট আফটার বার্থ। বাচ্চা জন্মের পর কোনো ডিম্বাণু তৈরি করতে পারে না। স্পার্ম ক্যান সার্ভাইভ ফর এ পিরিয়ড অফ 48 to 24 আওয়ার। একটা স্পার্ম রিলিজের পর বা ইজাকুলেট হওয়ার পর কতক্ষণ ম্যাচিওর থাকে? 48 ঘন্টা থেকে 72 ঘন্টা। যেটা আমরা ওভামের ক্ষেত্রে দেখলাম সেটা 24 ঘন্টা ম্যাচিওর থাকে। 24 ঘন্টার মধ্যে যদি ফার্টিলাইজড হতে পারে তাহলে সেটা জাইগোট তৈরি করবে, তা নাহলে কিন্তু সেটা জাইগোট তৈরি করতে পারবে না। কিন্তু একটা স্পার্ম 48 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত ম্যাচিওর থাকে এবং ভায়াবল থাকে। নেক্সট রয়েছে অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ওসাইট অ্যাট পিউবার্টি। মেয়েদের ক্ষেত্রে যে প্রাইমারি বা প্রাইমোরিয়াল ফলিকেল থাকে সেটার পিউবার্টির সময় পর্যন্ত সেই সংখ্যাটা দাঁড়ায় প্রায় 4 লক্ষ। একটা মেয়ের ক্ষেত্রে দুটো যে ওভারি রয়েছে, দুটো ওভারি মিলিয়ে টোটাল প্রাইমোরিয়াল ফলিকেল বা ওসাইট থাকে প্রায় 4 লক্ষ। এই যে 4 লক্ষ ওসাইট রয়েছে এর মধ্যে তার হোল লাইফে কেবলমাত্র 400টি ওভাম রিলিজ হয়। তার পরের পয়েন্টে এটা উল্লেখ রয়েছে, অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ওভা রিলিজ ডিউরিং দ্য হোল রিপ্রোডাক্টিভ পিরিয়ড ইন এ ফিমেল অ্যারাউন্ড 400। রিপ্রোডাক্টিভ পিরিয়ড এখানে বলা হয়েছে, এখানে টার্মটা একটা ইউজ করা হয়েছে। বা একটা মেয়ের যখন মিনার্কি শুরু হয়, অর্থাৎ মেনস্ট্রুয়েশন শুরু হয়, এবং সেই মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পর থেকে মেনোপজ পর্যন্ত এই যে সময়কালটা, অর্থাৎ প্রায় 12 বছর থেকে 45 বছর পর্যন্ত এই যে সময়কালটা, এই সময়কালে প্রতি মাসে তার শরীর থেকে একটা করে ওভাম রিলিজ হয়। এবং এই টোটাল যে ওভাম রিলিজ হয় 12 বছর থেকে 45 বছর পর্যন্ত, সেই সংখ্যাটা ম্যাক্সিমাম হবে 400। তার শরীরে 4 লক্ষ প্রাইমারি বা প্রাইমোডিয়াল ফলিকেল ছিল বা ওসাইট ছিল, কিন্তু তার মধ্যে কেবল 400টি রিলিজ হয়। বাকিগুলো সব কিন্তু ঠিকঠাকভাবে রিলিজ হতে পারে না বা সেগুলো ডিম্বাশয়ের মধ্যেই থেকে যায়। নাম্বার অফ ক্রোমোজোম ইন সোমাটিক সেল। একটা সোমাটিক সেলে কতগুলো ক্রোমোজোম থাকে? 46টি ক্রোমোজোম থাকে, এর মধ্যে 44টি থাকে অটোজোম এবং দুটো থাকে সেক্স ক্রোমোজোম। মেলদের ক্ষেত্রে হয়ে থাকে XY এবং ফিমেলদের ক্ষেত্রে হয়ে থাকে XX। জাইগোট কাকে বলা হয়? জাইগোট সমান ফার্টিলাইজেশন টু 2 উইকস অফ গেস্টেশন। একটা ওভাম ফার্টিলাইজড হলো, তারপর থেকে 2 উইকস পর্যন্ত যে সময়কাল তাকে বলা হয় জাইগোট। এমব্রায়োনিক পিরিয়ড 2 to 8 উইক আফটার ফার্টিলাইজেশন। 2 সপ্তাহ পর থেকে 8 সপ্তাহ পর্যন্ত যে সময়কাল তাকে বলা হয় এমব্রায়োনিক পিরিয়ড। তারপর পরবর্তী সময় তাকে বলা হয় ফিটাস। নেক্সট রয়েছে দ্য অ্যাপিয়ারেন্স অফ ব্রেস্ট পার্টস ইজ দ্য ফার্স্ট সাইন অফ পিউবার্টি ইন ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে থেলার্কি বা ব্রেস্ট বার্ড
এই সময় এটাকে বলা হয় পিউবার্টি শুরুর প্রথম লক্ষণ। ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট বার্ড যে দেখা যায় সেই সময়টাই পিউবার্টির প্রথম লক্ষণ। নেক্সট রয়েছে টেস্টিকুলার এনলার্জমেন্ট ইজ দ্য ফার্স্ট ভিজিবল সাইন অফ পিউবার্টি ইন মেল। এবং ছেলেদের ক্ষেত্রে টেস্টিকুলার এনলার্জমেন্ট অর্থাৎ টেস্টিস আস্তে আস্তে বড় হবে, এটাই দেখে বোঝা যাবে যে একটা মেল পিউবার্টি এজের মধ্যে চলে গিয়েছে। ইন ফিমেল সিকোয়েন্স অফ ইভেন্ট অফ পিউবার্টি, একটা মেয়ের যে বয়ঃসন্ধি শুরু হচ্ছে সেটা কিভাবে বোঝা যায় বা তার কী কী লক্ষণ লক্ষ্য করা যায়। একদম প্রথমে বলা হয় যে থেলার্কি, যেটা আমরা আগে বললাম। ব্রেস্ট বার্ড, একটা ব্রেস্ট বার্ড নর্মাল যে ব্রেস্ট থাকে চেস্ট থাকে সেখানে আস্তে আস্তে ব্রেস্ট বার্ড গঠন হয়। নেক্সট রয়েছে পিউবার্কি, অ্যাপিয়ারেন্স অফ পিউবিক হেয়ার, যে সমস্ত জায়গায় পিউবিক হেয়ার লক্ষ্য করা যায় সেখানে আস্তে আস্তে পিউবার্কি লক্ষ্য করা যায়। নেক্সট রয়েছে মিনার্কি, অনসেট অফ মেনস্ট্রুয়েশন, প্রথম শুরু হচ্ছে থেলার্কি, নেক্সট রয়েছে পিউবার্কি এবং সবার শেষে হচ্ছে মিনার্কি। এটা অনেক সময় ঘুরিয়ে কোশ্চেন আসে যে কি কখন আমরা বলবো তার পিউবার্টি শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিনার্কি চুজ করি, বাট প্রথম হবে থেলার্কি, দেন পিউবার্কি, দেন মিনার্কি। নেক্সট রয়েছে একটি টপিক প্লাজমা প্রোটিন। আমাদের শরীরে কিছু প্লাজমা প্রোটিন লক্ষ্য করা যায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি প্লাজমা প্রোটিন হলো অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফিব্রিনোজেন। এই যে অ্যালবুমিন রয়েছে, এই অ্যালবুমিন আমাদের শরীরে অঙ্কোটিক প্রেসার বা অসমোটিক প্রেসার মেনটেন করে। পরের পয়েন্টে বলা হয়েছে প্লাজমা প্রোটিন আর সিনথেসাইজড ইন দ্য লিভার। বেশিরভাগ যে প্লাজমা প্রোটিনগুলো রয়েছে সেগুলো লিভার থেকে সিনথেসিস হয়। গামা গ্লোবিউলিন আর সিনথেসাইজড বাই দ্য লিম্ফোসাইট। আমাদের যে হোয়াইট ব্লাড সেল লিম্ফোসাইট রয়েছে সেটা গামা গ্লোবিউলিন সিনথেসিস করে। অ্যান্টিবডিজ আর গামা গ্লোবিউলিন, যে সমস্ত অ্যান্টিবডিগুলো আমাদের শরীরে থাকে সেগুলো বেশিরভাগই গামা গ্লোবিউলিন। নেক্সট রয়েছে অ্যালবুমিন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন। আমাদের শরীরে সবথেকে বেশি লক্ষ্য করা যায় অ্যালবুমিন। আমাদের যে ব্লাডের ভিসকোসিটি সেটা মেনটেন করে ফিব্রিনোজেন। ফিব্রিনোজেন ইজ সিনথেসাইজ বাই দ্য লিভার। আমাদের লিভার থেকেই ফিব্রিনোজেন সিনথেসিস হয়। অ্যালবুমিন এবং গ্লোবিউলিনের যে রেশিও থাকে সেটা 2:1। সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইজ এ বিটা গ্লোবিউলিন। ইট ইজ এ সেন্সিটিভ ইন্ডিকেটর অফ ইনফেকশন, ইনফ্লামেশন, টিস্যু ইনজুরি অ্যান্ড সলিড টিউমার। আমাদের শরীরে যদি ইনফেকশন থাকে, ইনফ্লামেশন হয় বা টিস্যু ইনজিওর হয় সেক্ষেত্রে এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন কিন্তু বেড়ে যায়। নেক্সট রয়েছে মাসেল প্রোটিন। আমাদের শরীরে আরও কিছু মাসেল প্রোটিন রয়েছে, যেমন আগেরটা আমরা বললাম প্লাজমা প্রোটিন, এখানে রয়েছে কিছু মাসেল প্রোটিন। কিছু কন্ট্রাকটাইল মায়োফিলামেন্ট বা মাসেল প্রোটিন লক্ষ্য করা যায়, যার মধ্যে রয়েছে অ্যাক্টিন, মায়োসিন, এটা কন্ট্রাকটাইল মায়োফিলামেন্ট। এবং একটি ইলাস্টিক মায়োফিলামেন্ট রয়েছে যার নাম থিতিন। থিন মায়োফিলামেন্ট অ্যাক্টিন এবং থিক মায়োফিলামেন্ট মায়োসিন। মায়োসিন ইজ এ মেজর মাসেল প্রোটিন। ইট কনস্টিটিউট অ্যাপ্রক্সিমেটলি 60% অফ অল মাসেল প্রোটিন। আমাদের যে সমস্ত স্মুথ মাসেল রয়েছে সেখানে প্রত্যেকটাতেই এই মায়োসিন লক্ষ্য করা যায়, বাট আমাদের যে কার্ডিয়াক মাসেল রয়েছে এবং স্কেলেটাল মাসেল রয়েছে সেখানে ট্রোপোনিন লক্ষ্য করা যায়। সেজন্য হার্ট অ্যাটাক হলে ট্রপন বা ট্রপটি করা হয়। নেক্সট রয়েছে ইমিউনোগ্লোবিন। ইমিউনোগ্লোবিউলিন আমাদের শরীরে কতগুলি রয়েছে? আমাদের শরীরে 5টি টাইপের ইমিউনোগ্লোবিন রয়েছে, আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিডি এবং আইজিই। এই 5টি ইমিউনোগ্লোবিন রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বা লক্ষ্য করা যায় আইজিজি, ইমিউনোগ্লোবিন জি। এই ইমিউনোগ্লোবিন মায়ের শরীর থেকে প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার শরীরে পৌঁছাতে পারে এবং এটা সেকেন্ডারি ইমিউনো রেসপন্স করে বা আমাদের একটা প্রোটেকশন দিয়ে থাকে। নেক্সট রয়েছে আইজিএ। আইজিএকে সিক্রেটারি ইমিউনোগ্লোবিন বলা হয়, কারণ যে সমস্ত সিক্রেশনগুলো আমাদের বডি থেকে রিলিজ হয়, যেমন স্যালাইভা, ইন্টেস্টাইন জুস, টিয়ার্স, রেসপিরেটরি সিক্রেশন, কোলোস্টাম, এর প্রত্যেকটাতে ইমিউনোগ্লোবিন নিয়ে লক্ষ্য করা যায়। নেক্সট রয়েছে আইজিএম। আইজিএম ইজ দ্য আর্লিয়েস্ট ইমিউনোগ্লোবিন টু বি সিনথেসাইজড বাই দ্য ফিটাস। বাচ্চার শরীরে প্রথম যে ইমিউনোগ্লোবিন সিনথেসাইজ হয় সেটা হচ্ছে আইজিএম। নেক্সট রয়েছে আইজিই। এটা অ্যানাফাইল্যাক্সিস, অ্যালার্জিক বা প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে রিলিজ হয় এবং সেটা আমাদের শরীরে একটা প্রোটেকশন ক্রিয়েট করে। নেক্সট রয়েছে আয়রন মেটাবলিজম। আমাদের শরীরে প্রত্যেকেরই শরীরে আয়রন মেটাবলিজম হয়ে থাকে, আমরা প্রত্যেকে আয়রন খাই এবং আয়রন যেভাবে ইউজ হয় বা স্টোর হয় সেটা এখানে রয়েছে।
মেন স্টোরেজ সাইট অফ আয়রন, আমাদের শরীরে যে এক্সট্রা আয়রন সেটা কোথায় স্টোর হয়? লিভার, স্প্লিন এবং বোন ম্যারো, এই 3 জায়গায় মেনলি আয়রন স্টোর হয়ে থাকে। এবং আয়রন সরাসরি আয়রন ফর্মে স্টোর হয়ে থাকতে পারে না, এটা মেনলি দুটো ফর্মে স্টোর হয়ে থাকে, এক ফেরিটিন এবং হিমোসিডেটিন, এই দুটো ফর্মে আমাদের শরীরে আয়রন ওয়াইডলি স্টোর হয়ে থাকে। দ্য মেন স্টোরেজ ফর্ম অফ আয়রন ফেরিটিন, আমাদের শরীরে সবথেকে বেশি যে ফর্মে আয়রন স্টোর হয়ে থাকে তার নাম হচ্ছে ফেরিটিন। ট্রান্সপোর্টেশন ফর্ম অফ আয়রনকে বলা হয় ট্রান্সফেরিন। নেক্সট বলা হয়েছে দ্য মোস্ট ইউজফুল ফর্ম ফর দ্য ডিটেকশন অফ আয়রন স্ট্যাটাস ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইজ ফেরিটিন, আমাদের শরীরে কতটা পরিমাণ আয়রন রয়েছে সেটা ডিটেক্ট করার জন্য যে টেস্ট করা হয় সেটা হচ্ছে ফেরিটিন টেস্ট করা হয়। এখানে বলা হয়েছে পরের পয়েন্টে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, এটি আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশনটা বাড়িয়ে দেয়। আমরা যদি ক্যালসিয়াম, ক্যাফিন, টি বা মিল্ক এই সমস্ত খাবার খেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশনটা কম হয়। সাইট অফ আয়রন অ্যাবজর্পশন, আমাদের শরীরে সবথেকে বেশি আয়রনের অ্যাবজর্পশন হয় ডুওডেনাম এবং প্রক্সিমাল জেজুনাম থেকে। আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে তার যে দুটো পার্ট ডুওডেনাম এবং প্রক্সিমাল জেজুনাম, এই জায়গা থেকে সবথেকে বেশি আয়রনের অ্যাবজর্পশন হয়ে থাকে আমাদের শরীরে। এই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং ইনফরমেশান। আশা করি এগুলো কাজে লাগবে এবং এখান থেকে কোশ্চেন আসবে। আমরা এই ধরনের কিছু কোশ্চেন আপাতত এখন আলোচনা করছি থিওরি বেস, এছাড়াও পরবর্তী সময়ে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপাতত প্রথমে থিওরি পার্টটা জানার প্রয়োজন রয়েছে।